শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন দলের নূতনত্ব। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনা করছি। রাজনীতিতে নতুন দলের ইতিহাস বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন সময়ের পরিক্রমায় প্রয়োজনে অনেকটা অপ্রয়োজনীয় দল এসেছে এবং এই দলগুলো যখনই এসেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এর বিভিন্ন প্রেক্ষাপটও ছিল। কখনো দল ক্ষমতায় থেকে নতুন দল হয়েছে, কখনো ক্ষমতার সাথে আপোষ করে নতুন দল হয়েছে, কখনো ক্ষমতা থেকে বেরিয়ে নতুন দল হয়েছে। সার্বিকভাবে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। দল নতুন হলেও যারা এই দলে আছেন তারা নতুন না কেউ। গত ৮-৯ মাস ধরে তারা অত্যন্ত পরিচিত এবং আলোচিত, কিন্তু নানান পরিস্থিতির বাস্তবতায় গত কিছুদিন ধরে তারা আগের মতো আদরের জায়গাটায় নেই। তাদের নিয়েও কিছু বিতর্ক দেখা দিয়েছে, আবার ওটিও স্বাভাবিক, এরকমটি হয়। কেউ যখন ফ্যাক্টর হয়ে ওঠে তখন তার সমালোচনা একটু থাকে। তো ৫ আগস্ট কেন্দ্রিক তারা হচ্ছে সুপারস্টার, তারকা, বা যেন তেন তারকা নয়। তারা হটিয়েছে কাকে? বলা হয় তারা ছোট। তখনও যারা ক্ষমতা ছিলেন তাদেরকে সমালোচনা করে তাচ্ছিল্য করে বলা হতো যে ছোট মুখে বড় কথা, কারণ তারা সাইজে ছোট ছোট। তো ছোট মুখে শুধু বড় কথা নয়, ছোট মুখে তারা বড় কাজও করে ফেলেছে, যেটা অবিশ্বাস্য, অকল্পনীয়, কিছুটা ম্যাজিক্যাল, মিরাকল। তো ওই অবস্থা থেকে তাদের যে একটা আদর ছিল, সোহাগ ছিল, স্নেহ ছিল বিভিন্ন মহলে, দিনে দিনে সেটা কিন্তু কমছিল। স্পষ্ট সেটা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগও চলে আসছিল একটার পর একটা। তো যাক, এরপরও তারা কিন্তু একটা নতুন দল করে ফেলেছে। তাদেরকে ছোট্ট করে বলা হয় এনসিপি, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি। অর্থাৎ বিএনপির নামের সাথে শুধু বিটা নাই, বিএনপি। এন আছে, পিও আছে, আর বিএনপির সাথে বাড়তি একটা বি আছে। তো নামেও খুব একটা নতুনত্ব নেই, কারণ আমরা এই যে সরকারটি বিদায় নিয়েছে, এই সরকারটির শেষ সময়ে কিছু রাজনৈতিক দল গঠন করে দিয়েছিল, যেগুলোকে বলা হতো কিংস পার্টি। ওগুলোর সাথে বি থাকতো, এন থাকতো, যেমন বিএনএ, বিএনএম, এরকম। বিএসপিও ছিল, বিএসপিও ছিল, বাংলাদেশ সুপ্রিম পার্টি। সুপ্রিম পার্টি। তো এখন তারা মোটামুটি বাংলা নামে করেছে, শুধু জাতীয় নাগরিক এই দুইটা বাংলা শব্দ, পার্টিটা শুধু ইংরেজি শব্দ, তো যার পরে ছোট্ট নাম। এখন তারা কিছু নতুনত্ব তো এর মধ্যে দেখিয়েছে, এটাও তো সত্য। আচ্ছা, কেমন? যেমন প্রথম দিন তারা যেই আত্মপ্রকাশ করেছে ওইটা কিন্তু খুব নতুনত্ব ছিল। কেউ চেয়ারে বসেনি, সবাই যেটারে বলা হয় যে মঞ্চে বসে যাওয়া। কারোর জন্য স্পেশাল কোনো চেয়ার ছিল না, স্পেশাল চেয়ার ছিল না, স্পেশাল কেউ নাই তো, চেয়ার তো স্পেশাল থাকলে থাকে। যাই হোক, তারপরে তারা প্রত্যেকেই স্পেশাল, আমি মনে করব তারা প্রত্যেকেই স্পেশাল, যেহেতু স্পেশাল কাজ তারা করেছে। তো এরপরে কার বন্দনা করেনি, এটা কিন্তু একটা উল্লেখ করবার মতো বিষয়। আমাদের প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, তারা প্রথমেই আউযুবিল্লাহ বিসমিল্লাহর বদলে কয়েকজনের বন্দনা করে, বাপের বন্দনা, স্বামীর বন্দনা, অনেক বন্দনা করে। এরপর কান্নাকাটি তো থাকেই, নানান জনের নাম উল্লেখ করে কিছুক্ষণ কান্নাকাটি থাকে। তারা এখানেও একটা ব্যতিক্রম। আবার অপোজিশনকে, অর্থাৎ যাদেরকে আমরা দীর্ঘদিন অপোজিশন বলতে অভ্যস্ত, বিএনপি মানে অপোজিশন, এখন তো আর অপোজিশন কোনো প্রশ্ন নেই, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সম্বোধন করেছে। তো এর মধ্যে কেউ কেউ একটা মৌলানা ভাসানীর ছাপ দেখেছেন অনেক দিন পর। আচ্ছা, যে সবাই মঞ্চে একই সমান্তরালে বসা। তো সেই ক্ষেত্রে তারা যেই ঘোষণাপত্রটা দিয়েছেন ওটার মতো নতুনত্ব আছে। তো উল্লেখ করবার মতো একটা হচ্ছে যে তারা এখানে ভারতপন্থী কোনো রাজনীতি হতে দেবে না, পাকিস্তানপন্থী কোনো রাজনীতি হতে দেবে না, পরিবারতন্ত্র হতে দেবে না। তার চেয়ে যে দুটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তারা সংসদ নির্বাচনের আগে স্পষ্ট করেই বলেছে গণপরিষদ চায়। আরেকটি হচ্ছে তারা রাজতন্ত্র, পরিবারতন্ত্র এসবের বিপরীতে তারা একটা অবস্থান নিতে চায়। এগুলোর মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, খুবই বড় ইঙ্গিত আছে। তো যেটা যারা এখন দেশে নাই বা তাদেরকে আমরা সাদা চোখে দেখি না, কিন্তু চিপা চাপায় আছে আওয়ামী লীগ, তাদের জন্য কষ্টের।
আবার বিএনপি যারা প্রকাশ্যে আছে তাদের জন্য কিন্তু বাজে বার্তা আছে এখানে। আচ্ছা, কেমন বাজে বার্তা আছে? পরিবারতন্ত্রের কথা বলছে, বন্দনার কথা বলছে। সেটি তাদের দলের ব্যাপার, তাদের জায়গা থেকে বিএনপিকে তো আর সেটি বাধ্য করা হচ্ছে না। না, মোটেই না। বিএনপির জায়গায় আছে, যেটা আমরা উল্লেখ করবার মতো এবং খেয়াল করছি যে বিএনপিকে একটু খোঁচা দেয়া, যেটাকে বলে একটু খোঁচা দেওয়ার স্বভাব তাদের মধ্যে এর মধ্যে হয়ে গেছে। আচ্ছা, সমানে খোঁচা দিচ্ছে বিএনপিকে। আবার তাদের খোঁচার সাথে জামাতের খোঁচাও কিন্তু কিছু কিছু মিলছে। জামাত নেতারা সম্ভবত রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে হোক আর চালাকি চাতুরির অংশ হিসাবে হোক, তারা এনজয় করছে পরিস্থিতিটা। এটা গণমাধ্যমের জায়গা থেকে আমি দেখছি। আচ্ছা, কারণ জামাতের দিক থেকে একবার কিন্তু একটা ইঙ্গিতবহ কথা বলা হয়েছে একজন মাওলানাকে দিয়ে, যেটা বলা হয়েছে যে একদল খেয়ে গিয়েছে আর একদল খেতে আসছে। বিএনপি এতে আহত হয়েছে, কারণ এটা বিএনপিকে মিন করে তারা বলেছে। তো বিএনপির জন্য যেটা কষ্টের, যে ময়দানটা এখন আছে, রাজনীতির ময়দানটা, বিশেষ করে তারা ক্ষমতামুখী দল বা রাজনীতিমুখী দল অথবা নির্বাচনমুখী দল বিএনপি গোপনে কিছু করছে না, কিন্তু তারা ক্ষমতায় যাবে এমন একটা আশা তাদের আছে, একটা ভরসা আছে, প্রেক্ষাপটও আছে। ঠিক এই যাত্রাপথে বিএনপি কিন্তু পদে পদে বাধা পাচ্ছে। নতুনদের কাছ থেকেও এক ধরনের বাধা আসছে, জামাতের দিক থেকেও কিন্তু নানান খোঁচা দেয়া এগুলোর মধ্য দিয়ে কিছু কিছু বাধা আসছে, যে কারণে বিএনপির থেকে তারা ওটা লুকাচ্ছে না। কিন্তু বিএনপির নেতারা গতকালও বলেছেন যে সময় যত যাচ্ছে প্রতিবন্ধকতা তত বাড়ছে। প্রতিবন্ধকতা মানে নির্বাচনের প্রতিবন্ধকতা। রাইট। তো এরকম অবস্থায় নতুনরা আরও নতুন কি দেবেন? ফ্যাক্টর তো তারা হয়ে গেছেন অবশ্যই, কিন্তু কতটুকু ফ্যাক্টর হবেন সামনে, এই একটা প্রশ্ন আছে। তো আবার আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে তাদেরকে, বিএনপির কোনো স্তর থেকে তাদের প্রতি ওই ধরনের একটা তাচ্ছিল্য আছে। এটা কিন্তু আমাদেরকে একটু ভয় জাগায়। কেমন? আওয়ামী লীগ তাদেরকে বলতে বলতে শেষ পর্যন্ত বলছিল, এক পর্যায়ে বলছিল যে এরা নেশাগ্রস্ত, আচ্ছা, এডিক্টেড। এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়েও বলা হয়েছিল। অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আপনাদের সন্তানরা জঙ্গিদের সাথে মিশছে, নেশাগ্রস্তদের সাথে মিশছে। এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল যে এদেরকে একটু সাবধানে রাখেন। এটা কবে? 2, 3, 4 তারিখে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে। তাহলে তাদেরকে কি করতে হবে? যেহেতু তারা এডিক্টেড, তাদের একটু চিকিৎসা করতে হবে। চিকিৎসাটা করবে কে? হারুন নামে একজন লোক আছেন ডিবিতে, উনি ভালো চিকিৎসা করেন, খাওয়া দাওয়া দেন, উনি ওখানে রাখেন, চিকিৎসা করেন। এই যে নাটকীয়তাগুলো, আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজেই নিশ্চিত করেছে, এর মধ্য দিয়ে আরও বেশি করেছে। তো বিএনপির মধ্য থেকে আমরা যেটা দেখি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেরকে খুব স্নেহ করে কথা বলছেন, কিন্তু খুব আদর স্নেহ দিচ্ছেন, সম্বোধন করছেন চমৎকার করে। বিএনপির যিনি প্রধান অর্থাৎ চেয়ারপারসন, তার সাথে আমরা দৃশ্যতে একদিন তাদেরকে দেখেছি, তিনি তাদেরকে স্নেহ করেছেন। বিএনপির যিনি মহাসচিব, তিনিও খুব স্নেহ করে কথা বলছেন। কিন্তু বিএনপির মধ্যবর্তী পর্যায় থেকে প্রায় আওয়ামী লীগের কাছাকাছি ভাষা ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ একটা পর্যায়ে কিন্তু তাদেরকে আরেকটা নাম দিয়েছিল, এদের নাম হচ্ছে রাজাকারের নাতিপুতি। তো এগুলো যে আওয়ামী লীগের কত সর্বনাশ করেছে, বিএনপির জায়গা থেকে বিএনপি কিন্তু ওখান থেকে অভিজ্ঞতা নিতে পারে। বরং বিএনপির সুযোগ আছে তাদেরকে আয়ত্ত করার, কারণ বিএনপিতে 90-এর যে আন্দোলনটা হয়েছিল, ওখানে এই ধরনের সার্জিস অথবা এখন যাদেরকে আমরা বলি হাসনাত, নাহিদ, এই ধরনের বহু তারকা বিএনপিতে আছে, যারা 90-তে এই ধরনের তারকা ছিলেন। একজন আমান বললেই হতো, পুরো নাম বলা লাগতো না, দুদু বললেই হতো যে এই দুদুর আগে কি আছে পরে কি আছে, রিপন, ছোট্ট ছোট্ট এই নামগুলো উচ্চারণ করলে কিন্তু মানুষ বুঝে ফেলতো। খোকন, শুনতে ছোট্টখাট্ট কিছু একটা মনে হয়, কিন্তু একজন তারকা 90-তে। তো ওই তারকারা কিন্তু তাদেরকে নিজস্বতা ধরে রাখতে পেরেছিলেন। আবার যেহেতু তাদের অভিভাবক ছিল, তাদের অভিভাবক বিএনপি, এবারের ছাত্রদের নতুনত্বের মধ্যে আরেকটা নতুনত্ব হচ্ছে তাদের অভিভাবক নাই, তারাই নেতা। কটাক্ষ করা হয়েছিল আওয়ামী লীগের দিক থেকে, ওবায়দুল কাদের যেটা নিয়মিত করতেন, যে এদের নেতাকে, রাজাকারের নাতিপুতিদের নেতাকে, তাদের সাথে কেন কথা বলবো? বিপরীতে দেখেন তারা কিন্তু বলেছে যে সময় আছে 45 মিনিট, 45 মিনিটের মধ্যে যাবেন কিনা সিদ্ধান্ত নেন, কিন্তু চলে যেতে হয়েছে। মাত্র 45 মিনিটের মধ্যে একজন আয়রন লেডি, ঘুণে ধরা মরিচা পড়া হোক, আয়রন লেডি, এটা বলতে তিনি পছন্দ করতেন। তার নেতাকর্মীরাও তাকে পছন্দ করতেন, আয়রন লেডি। বাংলায় করলে সম্ভবত লৌহ মানবী দাঁড়ায়, খুব সুন্দর অর্থ না, কিন্তু তাদের কাছে এটা গর্বের বিষয় ছিল। ওই নেত্রীকে 45 মিনিটের নোটিশে এক কাপড়ে দেশান্তরী করে ছেড়েছে কিন্তু তারা। তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা একটু আমলে নিলে, বিএনপির দিক থেকে যদি তাদের প্রতি আক্রমণাত্মক না হয়ে
অন্তত বোঝাপড়ার মধ্য দিয়ে থাকে, কারণ আমি আসবো আবার আপনার কাছে। বোঝাপড়ার ডেডলাইন 5 আগস্ট কোনো ঘোষণা লাগেনি, একটু বোঝাপড়ার মধ্য দিয়ে ঐক্য হয়ে গেছে। জি, আমি একটু শুনে আসি। শেখ রবিউল আলম, আপনার কাছে শুনবো যে নতুন দলের কি নতুনত্ব দেখছেন। জনাব মোস্তফা কামাল বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে, প্রিয় সহ-আলোচক মোস্তফা কামালকে বিশেষভাবে ধন্যবাদ। অনেক সময় নতুন দল নিয়ে বললেন, কিন্তু রাজনীতির প্রয়োজনে একটাও বললেন না। রাজনৈতিক দল তো রাজনীতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে একটাও বললেন না। আচ্ছা, যাই হোক, রাজনীতির প্রয়োজনে না। আচ্ছা বলেন তো, নতুন দলটি রাজনীতির প্রয়োজনে কি ভূমিকা রাখতে পারে সেটা দিয়ে তো আর বলেনি। কিভাবে গঠিত হয়েছে, তাদের কেমন কি ছিল, মঞ্চে কোনো চেয়ার ছিল না, সেটাই মহত্ব। গুড, ভেরি গুড। কিন্তু আমি এই নতুন দলকে স্বাগত জানাই, এবং এই তরুণ সাহসী তরুণ তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল করতে চায়। মধ্যপন্থী রাজনৈতিক দল করতে গেলে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো তারাও একটা মধ্যপন্থী দর্শন নিয়ে আসতে চায়। এখনো পর্যন্ত তাদের মূলনীতি, ঘোষণাপত্র, রাষ্ট্রীয় দর্শন, গঠনতন্ত্র স্পষ্ট না। বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল আছে এবং সবাই এরকম মহৎ কথা বলে বলে আসছে। তার চেয়ে ব্যতিক্রম কোনো কিছু আমি মনে করছি না। তবে একটা জায়গা আছে যে তাদের একটা স্মরণীয় রোল আছে অতি সম্প্রতি 5ই আগস্টের ওই আন্দোলনে। জি, সব ছাত্র জনতা রাজনৈতিক দলের আন্দোলনটা কৌশলগতভাবে রাখা হয়েছিল সাধারণ মানুষের আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন না। কারণ রাজনৈতিক আন্দোলন দানা বাঁধার আগেই সরকার যেভাবে নিধন করত, সেই জন্য এবার রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এত সাবধানী ছিল যে তারা একটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন হিসেবে আন্দোলনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। সরকারও দ্বিধাগ্রস্ত ছিল যে আন্দোলনটা তার পতনের কি বা পতনের না, এরকমভাবে কালেক্ষেপণ করেছে। সাধারণ জনগণ সমবেত হতে পেরেছে, ছাত্ররা প্রধান সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলি সর্বাত্মক যুদ্ধটা করেছে তাদেরকে রেখে, সফল আন্দোলন হয়েছে। কিন্তু ধরেন, আমি এভাবে বললে হয়তো অনেকে এভাবে নেয়, ওনাদের 5 থেকে 6 দিনের জন্য, ওই উনি যেটা বললেন কাউন্সিলিংয়ের জন্য ওনার ভাষায় হারুন সাহেবের কাছে নিয়েছিলেন, 6 দিনের মধ্যে কিন্তু আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। কিন্তু আন্দোলন স্থগিতের ওই 6 জনের হাতে আর ছিল না। জাতি যেভাবে নেমে গিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ যেভাবে নেমে গিয়েছে, রাজনৈতিক দলগুলি যেভাবে স্ট্যান্ড নিয়েছে, সেখানে ওই আন্দোলন আর কোনো ব্যক্তির আদেশে, নির্দেশে, নিয়ন্ত্রণে ছিল না। সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন হয়েছিল। বিশেষ করে সমস্ত রাজনৈতিক শক্তি আন্দোলনকে বেগবান করেছে এবং শেখ হাসিনার নিকৃষ্টতম পতন নিশ্চিত করেছে। জামাতের কথা বললেন ভাই মোস্তফা কামাল ভাই, যে একদল খেয়েছে, আরেক দল খেতে চায়। আচ্ছা, যে দল খেয়েছে তা তো আমরা সবাই জানি, যেভাবে খেয়েছে আবার যেভাবে পতিত হয়েছে সেটা তো দেখেছি আমরা। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক দল, বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার মতো দল, 5 বার নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়েছে। দীর্ঘদিন 17 বছর আন্দোলন করছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। বলছে যে আমি রায়ের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই এবং ক্ষমতায় গিয়ে জনগণের জন্য আমার যা করণীয়, ঘোষিত করণীয়, সেটা বাস্তবায়ন করতে চাই। খুবই ন্যায়সঙ্গত চাওয়া একটা রাজনৈতিক দলের। গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণ অবাধ ভোটের ভিত্তিতে তার সরকার নির্বাচিত করবে, এই চাওয়ার ভিত্তিতে আমরা ক্ষমতায় যেতে চাই। দোষের? নিশ্চয়ই দোষের না। জামাতে ইসলাম তারা বলছে বিএনপি দেখা হয়ে গিয়েছে, আওয়ামী লীগ দেখেছি, আমরা বিশুদ্ধ, আমরা পারি, আমাদের নেতৃত্ব সৎ, সব বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে আমাদের নির্বাচিত করার জন্য। ভোটে অনীহা কেন? নির্বাচন পিছোতে হবে কেন? আবার এত সৎ রাজনৈতিক দল, এত সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল, নির্বাচনে জ্বালালে ভোট তো পান, আসন পান 3টা, তাই তো পান। সব মানুষকে উন্মুখ হয়ে আছে। না, অ্যালায়েন্সের সময় বেশি পেয়েছে। অ্যালায়েন্স তো আমাদের সহযোগিতায় পেয়েছে। দানের শেষ নিয়ে নির্বাচন করতে হয়েছে, দ্বারস্থ হতে হয়েছে টিকে থাকার জন্য, কখন আবার ছাত্রলীগ হতে হয়েছে। আমরা তো হয়নি 17 বছরে, জীবন দিয়েছি, মাঠে থেকেছি, জেলে থেকেছি, গুম খুনের শিকার হয়েছি। হয়েছে নাকি? সমন্বয়কদের মতো ছাত্রলীগও হয় নাই, আবার শিবিরের মতো ছাত্রলীগও হয়নি। প্রতিরোধ করেছি, আদর্শ নিয়ে আছি। সংস্কারের কথা বলছেন আজ থেকে 2 বছর আগে বলেছি, যেভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কারণ আমরা জনগণের রাজনৈতিক দল। পাকিস্তানপন্থী হতে দেবেন না সমন্বয়করা বলছেন। তো পাকিস্তানপন্থী কারা? স্বাধীনতার ঘোষণা দিলাম, সশস্ত্র সংগ্রাম করলাম, মুক্তিযুদ্ধ করলাম, একজনও দেশ ছেড়ে যায়নি। শরণার্থী মুক্তিযুদ্ধ আমরা হয়নি, আওয়ামী লীগ হয়েছিল। আর এক গোষ্ঠী বাংলাদেশে বসে পাকিস্তান থেকে বিচ্যুত হতে চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে।
বিরোধিতাও যদি না বলি, স্বাধীনতার প্রতি অনীহা ছিল, তারাই তো পাকিস্তানপন্থী। আর আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করলাম, বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপর ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করলাম, গণতন্ত্রের আবরণের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে সংগ্রাম তো আমরা করেছি, লড়াই করেছি, 17 বছর ধরে করছি। তাহলে ভারতপন্থী আর স্বাধীনতা পাকিস্তানপন্থী কারা? আমরা বাংলাদেশপন্থী। উন্ডা যেটা হতে চান বলে আমরা বাংলাদেশপন্থী হতে চাই, ও তো ভাই আমরা 40 বছর আগে হয়ে বসে আছি, থেকে মানুষের সার্ভিস দিচ্ছি, রাজনীতি করছি, মানুষকে সেবা নিশ্চিত করছি। পরিবর্তন তো আপনি কাকে বলেন? পরিবর্তন তো আসবে কোথার থেকে? বাংলাদেশে দুটি রাজনৈতিক দল, এটা প্রতিষ্ঠিত, যোগ্য নেতৃত্ব আছে, অস্বীকার করবো না। আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল, গত 17 বছরের ফ্যাসিবাদে পরিণত হয়েছে ক্ষমতার মোহে, কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দল একসময় ছিল, আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ঠিক আছে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া এই পার্টির চেয়ারম্যান হয়েছে, সদস্য ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপোষ করেননি, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী তারেক রহমান সাহেব, সেই আপনার 30 বছর ধরে রাজনীতি করছেন, সরাসরি দলের বিভিন্ন দায়িত্ব থেকে, পদে থেকে দায়িত্ব পালন করছেন। কাকে আপনি পরিবারতন্ত্র বলতে চান? আর আপনার পরিবার আসবে কোথার থেকে? আপনার পরিবার আসবে কোথার থেকে? হ্যাঁ, ধরে নিলাম নাহিদ ইসলাম এখন প্রধানমন্ত্রী হলেন, জনগণ নির্বাচিত করলো, 3 বার রাষ্ট্র পরিচালনা করলো, তার সন্তান এসে রাজনীতি করলে তখন বোঝা যাবে পরিবর্তন্ত্র আছে কিনা। আপনি এখন পরিবর্তন তো কাকে বলেন? এই জন্য বলছি এটা এখন তো পরিবার নেই তার। না, সেটাই বলছি, পরিবার থাকলে তো পরিবর্তন্ত্র হবে। আর আপনার পরিবারের যোগ্য লোক যদি রাজনীতিতে এসে জনগণের আস্থা অর্জন করে, নির্বাচিত হয়, কাউন্সিলে নির্বাচিত হয়, জনগণের কাছে ভোটে নির্বাচিত হয়, তো তাকে আপনি পরিবর্তন্ত্র বলবেন? ইন্দিরা গান্ধীকে পরিবর্তন্ত্র বলবেন? নেহরুর কন্যা আপনার এটাকে বেনজির ভুট্টোকে পরিবর্তন্ত্র বলবেন? আপনি জর্জ ডব্লিউ বুশকে পরিবর্তন্ত্র বলবেন? না, পরিবার তো চাইলেও অনেকে হয়তো সম্ভব না। আমি বলছি যে এই যে কথাগুলি বলাটা সস্তা কথা বলে যারা রাজনীতি করতে আসছে, তাদের রাজনীতিতে সস্তা হবে সেটা নিশ্চিত। আপনি আদর্শ নিয়ে আসেন। না, আমাদের দেশে তো অনেক বরেণ্য রাজনীতিবিদ আছে, তাদের সন্তানেরা তো হয়তো আসতে পারে নাই। হ্যাঁ, পারে নাই, ছেলেরা তো আসেনি, বা আমরা আসি নাই, কারণ আমরা হয়তো চিনি না হয়ে এসেছে। সেটাকে আপনি পরিবারতন্ত্র বলা ঠিক হবে না। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, মূলনীতি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচিত হচ্ছে, জনগণ মেনে নিয়েছে, নিবন্ধন রয়েছে, তাকে আপনি পরিবারতন্ত্র তকমা লাগাতে পারেন না। কেন তকমা লাগান? আর দলের ভেতরেও তো নানা রকম ইকুয়েশন থাকে, উনি চাইলেই যে একেবারে দলের সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারেন তাকে তো পারেনি, তো অনেক হার্ডল, না কেউ তো পারেনি, সেগুলো ইয়ে করতে হয়। তবে এটা ঠিক আছে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত পরিবার যারা রাজনীতির সাথে যুক্ত, তারা রাজনীতি করার একটা প্রাধান্য পেয়েছে, এবং এই প্রাধান্য দোষের নয়। এই প্রাধান্য শেখ রবিউল আলম, আপনার কথা ঠিকই আছে, কিন্তু একটি জায়গায় হয়তো সর্বোচ্চ পর্যায়ের কথা আমরা যেটি বলি সেই জায়গায় দলের নেতৃত্বে, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে অনেক সময় দেখা যায়, যেমন অনেক জায়গাতে কোনো সংসদ সদস্য মারা গেলেন, এখন ওখানে অনেক ত্যাগী নেতা থাকে অনেক সময়, কিন্তু তারপরেও দেখা যায় তার কন্যা কিংবা তার পুত্র, তার স্ত্রী এইসব জায়গায় হয়ে যায়। আছে, সেটা আমি অস্বীকার করছি না, আছে, কিন্তু একেবারে নতুন এসে হয়েছে। দেখেন, যে পরিবারের হয়তো তার পরিবারের যিনি সংসদ সদস্য ছিলেন তাকে আপনারা চিনছেন, জানছেন, কিন্তু তার পরিবারেও কেউ রাজনীতির সাথে যুক্ত আছে, আবার ওই সংসদ সদস্যের হওয়ার যোগ্যতা সম্পন্ন, সমান যোগ্যতা সম্পন্ন প্রার্থী ওখানে আছে। কোনো সময় তার নির্বাচিত হওয়ার প্রক্রিয়া, স্থানীয় মানুষের সাথে সম্পৃক্ততা, মানুষের জন্য মানে তার কন্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন, এগুলো বিবেচনা করে মনে হয় যে ওই পরিবারের অমুক ব্যক্তিটি যদি নমিনেশন পায়, আরেকজন রাজনীতি করে, তার চেয়ে তার জনপ্রিয়তার জায়গা থেকে, জনমতের জায়গা থেকে তিনি এগিয়ে আছেন, নির্বাচিত হওয়া সহজ হবে। এইটা ইকুয়েশন আছে। মনে রাখবেন, নির্বাচনের রাজনীতিটা একটু ভিন্ন। নির্বাচনের রাজনীতি এমন ভিন্ন যে সবসময় যোগ্য নেতাই নির্বাচিত হয় না, আবার কম যোগ্য মানুষও আঞ্চলিকতা থাকে, ভোটের একটা ইকুয়েশন থাকে, এলাকার ধরেন আম জনতার জন্য অরাজনৈতিক কর্মকাণ্ডের একটা মূল্যায়ন থাকে। সব কিছু মিলে কিন্তু আমাদের যেহেতু মেজরিটি আসন পাওয়ার মাধ্যমে ক্ষমতায় যেতে হয়, ওই কারণে এটা একটা প্রাধান্য কিন্তু পায়। সবসময় সৎ এবং যোগ্য নেতৃত্বই নির্বাচিত হয়েছে এই রেকর্ড নাই, কিন্তু আপনি জানেন ডক্টর কামালের মতো, হোসেনের মতো মানুষ কিন্তু মিরপুরে হারুন মোল্লার কাছে হেরে গিয়েছে। এখন আমার
দলের নেতা হারুন মোল্লা, ধানের শেষ দিলে উনি উইন করে। আমি তো হারুন মোল্লাকে বাদ দিয়ে আরেকজন ডক্টরেট খুঁজতে পাচ্ছি না ওখানে, কারণ আমার আসনটি দরকার, কারণ মেজরিটির ভিত্তিতে আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন এইটার বাস্তবতা, আপনি এই বাস্তবতার বাইরে তো আর যেতে পারছেন না। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে উনি বলছেন রাজতন্ত্র পরিবার, বাংলাদেশের রাজতন্ত্র আছে বিদায় আমি জানি না। নতুন ছেলেরা যারা রাজনীতি করতে আসছে, আমি এদেরকে অন্তরস্থল থেকে স্বাগত জানাই। আমি তাদের উত্তর উন্নয়নও কামনা করি, পলিটিক্যাল উন্নয়ন। কিন্তু একটা জায়গা তো তাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের কোনো প্রয়োজন তো নাই, এটার কোনো আবেদনও নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, রিপাবলিকান পৃথিবীতে যেখানে সেকেন্ড রিপাবলিক, এখন তো ফ্রান্সের পঞ্চম রিপাবলিক চলে, যারা রিপাবলিক সৃষ্টি করেছিল সেখানে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে প্রজাতন্ত্র করা হয়েছিল। আমাদের তো গণতন্ত্র আছে। হ্যাঁ, আমাদের সংবিধানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে 17 বছরে ক্ষমতার থাকার প্রয়োজনে বেশ কিছু অবাঞ্ছিত সংশোধন করেছে। সেই জায়গাগুলি তো কারেকশনের প্রয়োজন আছে, সংস্কার, আমরা সবাই একমত হয়েছি। কিন্তু গণভোটের বিধান পর্যন্ত বাতিল হয়ে গেছে, বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, সেটাই সংকট তৈরি করলো। সেটি না হলে আমরা ভালো নির্বাচন কিন্তু করছিলাম, 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন হচ্ছিল। ওই ধারাটা যদি এই পর্যন্ত কন্টিনিউস থাকতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু ইস্টাবলিশড হয়ে যেত, প্রতিষ্ঠিত হয়ে যেত। আওয়ামী লীগ সেটা কুঠারাঘাত করেছে। সেখানে পরিবর্তন প্রয়োজন আছে। রাষ্ট্রের 3টি বিভাগ, স্বাধীন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনি কি আরো বিভাগ করবেন নাকি বিভাগ বিলুপ্ত করবেন? যদি আপনি সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনি রাখবেন নিশ্চয়ই। তো সেটা যাতে স্বতন্ত্রভাবে ফাংশন করে, সমন্বয়ের সাথে ফাংশন করে, নিরপেক্ষভাবে ফাংশন করে, দলীয় প্রভাব মুক্ত থাকে, সেটার জন্য আমরাও সংশোধনের কথা বলেছি, সংস্কারের কথা বলেছি। এই সরকারও করতে চায়, আমাদের দ্বিমত নেই। কিন্তু আপনি নতুন সংবিধান প্রয়োজন, সেকেন্ড রিপাবলিক প্রয়োজন, এই কথাগুলি যারা বলা হচ্ছে ধারণা প্রসূত। বাংলাদেশের রাজনীতি কিন্তু তা না। বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের মধ্যে আছে, শাসন কাঠামো ঠিক আছে, শাসনতন্ত্র তো আছেই, রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু জরাজীর্ণতা আছে, কিন্তু ক্ষমতা লোভিতা আছে। আমরা সব কিছু বাদ দিয়ে যদি মানুষের উপর নির্ভর করি, জনগণের রায়ের ভিত্তিতে যদি আমরা ক্ষমতায় শুধু যেতে চাই, তাহলে আমাদের দায়বদ্ধতা থাকে। আর আমরা রাষ্ট্রের যে শাসন কাঠামো আছে সেটা যদি স্বতন্ত্র রেখে ফাংশন করাতে পারি কিছু সংস্কারের মাধ্যমে, এই সংবিধানই আমাদেরকে উপযুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে। দেখেন ফ্রান্স এখন কত চলছে, রিপাবলিক, পঞ্চম রিপাবলিক চলছে। এখন কি কয়েকদিন পর আবার তৃতীয় রিপাবলিক করবেন, তারপরে চতুর্থ করবেন? এই যে অমূলক ধারণা, পাঠ্যপুস্তক সমৃদ্ধ জ্ঞান, পৃথিবীর কোথায় কি ভালো হয়েছে আর কোথায় কি খারাপ হয়েছে, সেইগুলি নিয়ে যদি বাংলাদেশে সে এক্সপেরিমেন্ট করতে চান, সেটা সুখকর হবে না এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের মধ্যপন্থী দল হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আবির্ভূত হতে চায়, স্বাগত। মধ্যপন্থী অনেক মানুষ, বাংলাদেশের মানুষ এক্সট্রিম না। আপনারা আপনাদের কর্ম নিয়ে নেতৃত্ব দিয়ে মানুষের পাশে থাকেন, আসেন ভোট যুদ্ধ করি, আসেন ধরেন রাজনৈতিক। শেখ রবিউল আলম, যে বিষয়টি আপনি বলছিলেন সেকেন্ড রিপাবলিকের আলোচনা কিংবা গণপরিষদ নির্বাচনের বিষয়, ওনাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেটিকে, যেটি মোস্তফা কামাল সাহেব বলছিলেন যে কতটা নেওয়া যাচ্ছে বলতে আমি বোঝাতে চাচ্ছি এটি যে অসহিষ্ণু হয়ে যাচ্ছে কিনা বিএনপি, যে যদি যে এর মধ্যে ষড়যন্ত্র তথ্য খুঁজতে থাকি আমরা, যে এর পেছনে ষড়যন্ত্র আছে সেকেন্ড রিপাবলিকের পেছনে, সেটি না খুঁজে ওনারা কি বলতে চাচ্ছে, হয়তো বিষয়গুলো কি যতটা শেয়ারিং বা নিজেদের ভেতরে একটা আলাপ আলোচনার মধ্যে যাওয়া যায় কিনা। না, বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি বলবো সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। 5 তারিখের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমরা কত সংযত, আমরা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটাকে সমর্থন করছি, সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রায় 1.5 বছরের মতো আমরা দিয়েছি। এমনি আমরা বলছি যে আমরা ভোটের ভিত্তিতে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই। আচ্ছা আপনি আমাকে বলেন তো, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ভয় পেয়ে রাজনৈতিক দল করে আপনি তারপর জনপ্রিয় হয়ে এসে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান বা যেতে চান, এর চেয়ে রাজনৈতিক দেউলিয়ত্বর আছে? আপনি মানুষের উপর নির্ভর করতে চান না কেন? আপনি নতুন আদর্শ নিয়ে আসছেন, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু সেটা নিয়ে আপনি নির্বাচন ভয় পাচ্ছেন কেন? এটা গ্রহণযোগ্য নির্বাচন আপনি ভয় আমরা তো বলছি না তুমি ক্ষমতা চাও, আমি ক্ষমতায় যাব, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, কোনো সন্দেহ নাই। এবং আপনি যদি পক্ষ বলেন তাহলে সেটা কিছুটা হলেও জাতীয় নাগরিক পার্টির পক্ষে যাবে, অন্য কোনো জায়গায় যাবে না। তো তাদের অধীনে দ্রুততম সময় নির্বাচনে অনীহা থাকবে কেন? যদি আপনি গ্রহণযোগ্য
রাজনীতির প্রতি আপনার কমিটমেন্ট থাকে, আপনার নিজের প্রতি আস্থা থাকে। একটি রাজনৈতিক দল বিএনপি, দেখেন সে জনরায় ভিত্তিতে ক্ষমতায় যেতে চায়, খুবই ন্যায্য চাওয়া, খুবই ন্যায্য চাওয়া। তো সংস্কারের প্রয়োজনে সংস্কার, সেইসব চাওয়া ঠিক আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি এখানে ষড়যন্ত্রের তথ্য খোঁজা হচ্ছে কেন? না, ষড়যন্ত্রের তথ্য তো একটা মানুষ, মানে একটা জাতি, মানুষ বলবো না, জীবন দিয়েছে কিসের জন্য? তার পছন্দের একটা জনপ্রতিনিধির ভিত্তি অথবা পছন্দের একটা সরকার নির্বাচিত করতে চায়। অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য তো মানুষ জীবন দেয়নি, আন্দোলন করেনি, গণঅভ্যুত্থান হয়নি। তো সেই জায়গায় যখন ওয়ানিয়া থাকে এবং অযৌক্তিক কারণে যখন কোনো কারণ ছাড়া যখন নির্বাচন প্রক্রিয়া প্রলং করার একটা ইচ্ছা থাকে, তো রাজনৈতিক দল হিসেবে সতর্ক থাকা প্রয়োজন। মানুষ যখন ভোটের থেকে বঞ্চিত হতে চায় দীর্ঘদিনও, তখন দায়িত্বের জায়গা থেকে আমাদের সক্রিয় থাকার প্রয়োজন, কথা বলার প্রয়োজন। আমরা সেখানে সক্রিয় থাকছি এবং কথা বলছি। কিন্তু আমি এক বাক্য দিয়ে শেষ করব। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি এসেছে, আমরা তাদের রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হোক, প্রতিযোগিতা করুক, প্রসারিত হোক, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, মানুষের দ্বারস্থ হোক, এটা আমরা চাই। তাদেরকে স্বাগত জানাই এবং অবাধ রাজনীতির ভিত্তিতে তারা প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা কামনা করি। জি, আসবো আবার আপনার কাছে। জনাব মোস্তফা কামাল, যে আলোচনা প্রেক্ষিতটা বলিনি, আপনার প্রশ্নের মধ্যে প্রেক্ষিতের কথা ছিল না, ছিল নতুনত্বের মধ্যে আমি কি নতুনত্ব দেখছি, যে কারণে আমি শুধু নতুনত্বের মধ্যেই ছিলাম। প্রেক্ষিতটা কিন্তু একটু বলা দরকার। অবশ্যই। প্রেক্ষিতটা হচ্ছে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটা দল আছে, আর এই দলের প্রধান হচ্ছেন শেখ হাসিনা। তিনি কখনো ক্ষমতা ছাড়বেন না, সেটা কিন্তু মোটামুটি তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা মানেই নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া। তো ওই আন্দোলন কিন্তু বিএনপি টানা 15 বছর 7 মাস করেছে, কিন্তু রাজনৈতিকভাবে সফল হতে পারেনি। নির্যাতন নিপীড়নের প্রশ্নে বাংলাদেশে বিএনপি এবং জামাত, এই দুইটা দল কিন্তু একটা উচ্চ আসনে রয়েছে যে কত নির্যাতন হতে পারে। বিএনপিকে ভাঙ্গার 3বার 4বার চেষ্টা করা হয়েছে, সফল হয়নি আওয়ামী লীগ সরকার। জামাতকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে, জামাতের 8-9 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও সহ্য করেছে। কিন্তু আন্দোলনের যে সফল হওয়া যেটা, ওটা তারা হতে পারেনি। এটা তো সত্য, এটা নিয়ে ডিবেটের কিছু নাই। চেষ্টা করেছে, জীবন দিয়েছে, ঝুঁকি নিয়েছে, কিন্তু ছাত্ররা অল্প কিছুদিনের মধ্যে সেটা পেরেছে, তারা পাশ করেছে। অর্থাৎ এগুলো নিয়ে যদি বেশি ডিবেট করা হয় ছাত্রদের দিক থেকে, যেটা আমি দুই একটা তর্ক বিতর্ক এর মধ্যে দেখেছি, ছাত্ররাও যে ভাষায় জবাব দিচ্ছে, জবাবটা শুনতে একটু ভালো লাগে, বিনোদনের মতো লাগে, কিন্তু সম্মানজনক না। একজন ছাত্র নেতা অর্থাৎ সমন্বয়ক বলেছেন, বিএনপি বা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা যেমন ক্লাসে যে বারবার ফেল করে, পাশ করে না, তাকে এক পর্যায়ে বলা হয় আদু ভাই। এক পর্যায়ে শুধু আর ভাই ডাকে না, তারা চাচা জেঠাও ডাকা শুরু করে ক্লাসে। যদিও সে মেধাবী, যদিও সে পড়ে, কিন্তু পরীক্ষায় পাশ করে না। এখন ঘটনাচক্রে পরিস্থিতির অনিবার্যতা ছাত্ররা পাশ করে ফেলেছে, অল্প পড়েই ওরা পাশ করে ফেলেছে, ওদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সেটা প্রমাণিত। রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে, কামাল ভাই আপনি এই প্রসঙ্গে বলবেন, আমি শুধু এই যে উদাহরণটি আপনি দিলেন সেটির বিষয়ে আমি বলি। আমার এখানেই কালকে আলোচনা আসছিল এবং সেখানে আলোচক রাজিকুজ্জামান রতন যেটি বলছিলেন, আমি সেটি একটু উল্লেখ করে নেই, আপনার জন্য সুবিধা হবে। জি, আপনি তো বললেন ক্লাসে ক্রমান্বয়ে মানে অকৃতকার্য হওয়ার বিষয়টি, কিন্তু আমরা যদি খেলার সাথে তুলনা করি, আপনার টার্গেট হচ্ছে 356 রান জয়ের জন্য, এখন 350 রান করা হয়েছে, 1 বল বাকি আছে, 6 রান লাগবে। জি, এখন যেই প্লেয়ারটি 6 মারল, নিঃসন্দেহে তার প্রতি ফোকাসটা চলে যাবে, সে একেবারে তার প্রতি ফোকাস চলে। কিন্তু এই যে 350 যারা করলো, তাদের অবদানকে তো আপনি তাদের অবদান বড় করতে পারবেন না, এবং এই 350 ছাড়া তো ওই 6 আসেনি। আমি সেটাই বলছি যে এখানে গোলমাল যেটা হয়ে গেছে, মানে ছাত্রদেরও বিষয়টি বুঝবার যে বিষয়, তাদের বুঝার ব্যাপক ঘাটতি আছে, যে কারণে তারা মাঝে মধ্যে এমন সব ভাষায় কথা বলে। ইভেন আপনি যদি ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণও করতে যান, তাহলে অবশ্যই ওই 6কে কোনো অবস্থাতে ম্যান অফ দ্য ম্যাচ হবে না। তো এই তো গোলমালটা এখানে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ছাত্ররাও তাদের যাবতীয় অবদান বলতে চায় বা বুঝাতে চায় যে যা করার 34 দিনে তারা সব করে ফেলেছে। বিএনপি জামাত সহ অন্যান্য দল যে 15 বছর 7 মাস কি নির্যাতিত, কি নিগৃহীত হয়েছে, মাঠটাকে নরম করেছে তাদের খেলার জন্য, তাদের গোল দেওয়ার জন্য, ওইটা স্বীকার করতে চায় না।
এটা কিন্তু একটা সর্বনাশ ডেকে আনছে, আমরা খেয়াল করতে পারছি। এই সর্বনাশ ডাকছে আরও কিভাবে? বিএনপির পক্ষ থেকে ছাত্রদেরকে খোঁচা দেওয়া হচ্ছে, ছাত্ররা আবার এক হাতের জায়গায় 3 হাত পাটকেল মারার মতো আরেকটা খোঁচা দিচ্ছে। এর মধ্য দিয়ে লাভটা কার হচ্ছে আপনি দেখেন। এখানে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে, এই বিএনপিকে হেন নিম্নমানের ভাষা নেই যা বিগত সরকার না করেছে। বিএনপি নামের একটা অর্থও করেছিল, যে বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি, এটার নাম হচ্ছে বিএনপি। একজন ওবায়দুল কাদের বা একজন হাসান মাহমুদ প্রত্যেক দিন কিন্তু এগুলো আবৃত্তি করতেন, খিচুনি দিয়ে বলতেন, আস্তিন টেনে বলতেন, এটা ড্রামা করতেন। জিয়াউর রহমান সাহেবকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত নিম্নমাসের ভাষায় কথা বলতেন ওই সময়ের প্রধানমন্ত্রী, যে ওনার নাম হচ্ছে 400 টাকার মেজর। অর্থাৎ মানুষকে তাচ্ছিল্য করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাওয়া। এতে করে আওয়ামী লীগের সর্বনাশ যা করার আওয়ামী লীগ নিজেও ভালো মতো করেছে। এই মুহূর্তে বিএনপির কিন্তু দায়িত্বটা বেশি, কারণ তারা অভিভাবক, নির্যাতিত দল, নিপীড়িত দল, পরীক্ষিত দল। আমি যেটা বারবার জোর দিয়ে বলতে চাচ্ছি, ছাত্রদেরকে কাছে ডাকা, বুঝানো। আবার এটা তো গোপন থাকেনি, হয়তো শুরুতে 2-4 দিন প্রশ্ন ছিল যে ছাত্রদের নেতা কারা, ওরা এইভাবে সামনে বাসছে কী করে নিরস্ত্রভাবে। একটা পর্যায়ে তো প্রকাশ হয়েছে যে এদের সাথে নিয়মিত লন্ডনে তারেক রহমান সাহেবের যোগাযোগ ছিল, ওনার সাহায্য সহযোগিতা ছিল। ছাত্রদের মধ্যে থেকে কিন্তু এখন ওই পর্বটা অস্বীকার করার একটা প্রবণতা আছে। তো আবার তারেক রহমান সাহেবের কাছ থেকেও তো স্বীকার আছে, তিনি যেই ভাষায় কথা বলছেন বিএনপির অন্য নেতারা কিন্তু ওই ভাষায় কথা বলছেন না। আবার তারেক রহমান সাহেবের অসহায়ত্ব দেখেন, কোনো দিন বাদ যাচ্ছে না কারো না কারো বিরুদ্ধে তিনি কোনো হুমকি ধমকি না দিচ্ছেন, এমনকি অ্যাকশন পর্যন্ত নিচ্ছেন, কিন্তু কুলাতে পারছেন না। বিএনপির নেতারাও বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা তাদের নাম যেভাবে আসছে, এটা কিন্তু তারেক রহমান সাহেবের জন্য সম্ভবত এই যাবৎকালের এক কঠিন সময়। আমরা সাদা মাটা হয়তো চোখে দেখি যে তিনি তো আসলেই পারেন, এসে দলের হাল ধরলেই পারেন, দল তো তোর তাজাই আছে। কিন্তু তিনি আজ থেকে মাস 4 আগেই কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন, তখনও দলের নেতারা সেটাকে আমল দেননি। তিনি বলেছিলেন যে সামনে যে নির্বাচনটা আসছে খুশি হওয়ার কারণ নেই, বড় কঠিন নির্বাচন আসছে। এতে করে ক্লাসে কিছু দুষ্ট ছাত্রছাত্রী থাকে, শিক্ষক যদি বলে যে সামনের পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন হবে, ছাত্ররা মনে করে যে স্যার তো এমন মাঝে মধ্যে বলেই, একটু ভয় দেখায় বুঝি না। তারেক রহমান সাহেব যে একদম যথার্থ বলেছেন সেটা কিন্তু আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে আসলেই সামনে একটা কঠিন নির্বাচন আসছে। শুধু ছাত্ররা আর বিএনপি এখানে ফ্যাক্টর নয়, আমরা কিন্তু শুধু এই দুটা নিয়ে ব্যস্ত থাকছি, যে ছাত্ররা কি করলো, বিএনপি কি করলো। যেটা আওয়ামী লীগ কিন্তু এই ভুল করেছিল, সারাদিন খালি শিবির খোঁজে, শিবির খুঁজতে গিয়ে কোন দিক দিয়ে যে সমন্বয়ক গজাচ্ছে, শিবিরের মধ্যে ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে শিবির, ওইদিকে কিন্তু নজরে যায়নি আওয়ামী লীগের। বুঝতে পারছি কিনা যাব, কিন্তু তার আগে আপনার কাছে আরেকটি বিষয় ছোট্ট করে জেনে নিই, যে এখন যেটি বলা হচ্ছে যে মানে নির্বাচনের ব্যাপারটি নিয়ে প্রতিবারই যেটি শেখ রবিউল আলমও বলছিল যে একের পর এক প্রতিবন্ধকতা, আপনিও বলছিলেন একটি সময় আসছে যে সংস্কার না নির্বাচন, সংস্কার না নির্বাচন, এখন হয়তো সেই আলোচনাটা একটু কমেছে। এরপরে এই যে জাতীয় গণপরিষদ নির্বাচন, এর আগে ছিল স্থানীয় সংসদ নির্বাচন না জাতীয় নির্বাচন, এখন আবার বলা হচ্ছে যে বিচারের যে প্রক্রিয়া সেই জায়গা হবে নাকি নির্বাচন, এরকম আপনার কাছে কি মনে হয়? একটু যদি এটাও তো সত্য যে বিচারের প্রক্রিয়াটা কিন্তু অনেকটা থেমে গেছে, বা আলোচনাটা অন্তত কমে গেছে। যে যারা দিনের পর দিন হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘরে মেরেছে, রাস্তাঘাটে মেরেছে, আয়নাঘর শুধু উত্তর দিকে কোথাও ছিল তা নয়, পর্যায়ক্রমে বেরিয়ে আসছে যে বিভিন্ন থানায় থানায়ও আয়নাঘর ছিল, পুলিশের বিভিন্ন অফিসগুলোতে আয়নাঘর ছিল যেখানে নির্যাতন করা হয়েছে। শুধু আয়নাঘর তো আদর করে বলা হয় আয়নাঘর, শুনতে বড় ভালোই লাগে যে চারদিকে বোধহয় আয়না, ভিতরে হয়তো একটু আরামায়েশ আছে, না, এটা একটা রূপকর্ত। যেটা দেখা গেছে 2-1টা ঘটনা বেরো হয়েছে, নারায়ণগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর, নোয়াখালী, বিভিন্ন আওয়ামী লীগের নেতারা নিজস্ব উদ্যোগেও কিন্তু আয়নাঘর বানিয়েছিলেন, অর্থাৎ টর্চার সেল বানিয়েছিলেন। তো এগুলোকে একটা বিচার আওতায় আনার কিন্তু বিষয় আছে। তো আবার এই বিচার করতে গিয়ে নির্বাচন করা যাবে না, বিষয়টা এরকম না। আমাদের দেশে যেরকম অবস্থা অবশ্যই চলমান প্রক্রিয়া, আমলে রাখতে হবে বিচারটাকেও। আর নির্বাচনের প্রশ্নে যেটা ছাত্ররা যত কথাই বলুক, দিন শেষে সবাই নির্বাচনে চাচ্ছে। আপনি ছাত্রদের আত্মপ্রকাশটা দেখেন কোথায়, সংসদের সামনে, এটাও কিন্তু একটা মেসেজ। তারাও আসলে নির্বাচনের দিকে যাচ্ছে। তার আগ পর্যন্ত যেগুলো আমার অভিজ্ঞতা বলছে এগুলো একেবারেই বার্গেনিং পয়েন্ট, চাপ তৈরি করা। তো ছাত্ররা কিন্তু যদি প্রেশার গ্রুপ হিসাবে থাকে এটাও তো মন্দ না।
দিন শেষে সবাই নির্বাচন চায়, অবশ্যই এটা সুন্দর সুস্থ নির্বাচন দরকার। কারণ গত 3টা নির্বাচনের নামে এক ধরনের তামাশা, প্রহসন, আমি ডামি স্বামী, দিনের ভোট রাতে, আবার বিনা ভোটে এমপি। 153 আসনে যেই দেশে নির্বাচনে লাগে না, সংসদ গঠন হয়ে যায়, মাত্র ওইটার কিন্তু একটু ট্রায়াল শুরু হয়েছে, সম্ভবত মাত্র 2018 ধরা হয়েছে। কারণ ওই রাতের ভোট বা আমি স্বামীর ভোট সব শেখ হাসিনা করেছেন তা তো নয়। ডিসি সাহেবদের ওখানে অবদান ছিল, এসপি সাহেবদের অবদান ছিল, তাদের সংগঠন ছিল এসপি লীগ, ডিসি লীগ, ওসি লীগ। না, ওরা তো প্রজাতন্ত্রের কর্মচারী, যেহেতু তারা তো দে আর বাউন্ড টু ডু। নো, কোনো সুযোগ নাই। একজন ডিসিও বলেছিলেন যে আমি এই বাজে কাজটা করব না, একজন ওসি সাহেবও বলেছিলেন। পরিস্থিতি কি এরকম ছিল বলবো? অবশ্যই ছিল। কেউ যদি চেষ্টা করতেন, আসলে সবাই ওখানে সেজদা দিয়ে ফেলছেন, যেটা নিষ্ঠুর সত্য কথা। আমি বললে এখন অনেকের পছন্দ হবে না যে এগুলো কি বলেন, বরং ওখানে তারা সিরিয়াল দিয়েছেন, তাদের পদোন্নতির জন্য আমলনামা জমা দিয়েছেন, যে তিনি কয়টা বিএনপির ছেলেরে পিটাতে পেরেছেন, কয়টা জামাতকে জেলে দিতে পেরেছেন, কি পরিমাণ ভোট উনি কত সেকেন্ডে কত ভোট কাটতে পেরেছেন, তিনি দিনের ভোট রাতে আনার বিষয়ে তার কি অবদান, আমি ডামি স্বামী নির্ণয় করাতে তার কত অবদান, এগুলো দিয়ে কিন্তু তারা ফাইলও সাজিয়েছেন। এগুলো দুটো একটা কিন্তু আমাদের কাছেও আছে। তাহলে ওইটার একটা বিহিত করা দরকার আছে। কিন্তু গোলমাল বাজছে ভিন্ন জায়গায়, যে এটা করতে গিয়ে ওইটা থামান। এটা থামানোর প্রক্রিয়া না। নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দেশের জন্য স্বস্তিদায়ক হবে। এটা বাংলাদেশ, এখানে অত্যন্ত তাত্ত্বিক কথার কোনো সুযোগ নেই। এবং জাতীয় নির্বাচনের আবহ তৈরি হোক, ডামাডোল তৈরি হোক, দেখবেন মানুষ কুদ্দুস বয়াতের গান শুনবে, মমতাজেরও 2-1টা শুনতে পারে, ভয়ে ভয়ে হলেও শুনবে, মানুষ একটা ফ্লোর মধ্যে পড়বে। এই অঘটনগুলো ঘটবে না। বিএনপি নেতাদের মধ্যে যে অসহিষ্ণুতা আছে সেটা ঘটবে না। ছাত্ররা যে 2 দিন পর পর একটা তথ্য সামনে আনছে, ওগুলো বন্ধ হবে। সত্যি এগুলো বন্ধ হবে যখন নির্বাচনে ডামাডোল বাজবে। আর শুনে আসি জনাব শেখ রবিউল আলম যে আলোচনা করছিলেন সার্বিকভাবে সেগুলোর সূত্র ধরে আপনি আলোচনা করবেন, পাশাপাশি একটি বিষয়ে বলবেন কিনা যে যেটি বলছিলেন জনাব মোস্তফা কামাল, যে ছাত্র বলতে আমরা বোঝাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগে যারা, কিংবা এখন নাগরিক পার্টিতে যারা, জাতীয় নাগরিক পার্টিতে, তাদের এক ধরনের মুখোমুখি অবস্থানে বিএনপি পড়ে যাচ্ছে কিনা বা হচ্ছে না, বিএনপি বিএনপিটাকে রাজনৈতিকভাবে ফেস করতে চায়। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সব রাজনৈতিক দর্শন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, রাজনীতি করুক, এটা যেমন চায়, সব মানুষের রাজনীতি চুজ করার একাধিক অপশন থাকুক, সেটাও বিএনপি চায়। এটা বিএনপি সবসময় উদার। এই যে বলছেন 3টি ভোটের কথা বললেন, কারা প্রতিরোধ করেছে? আমরাই তো করেছি রে ভাই, জীবন দিয়েছি। কারণ একটা রাষ্ট্রে নাগরিকের মূল অধিকার হচ্ছে তার ভোটাধিকার, কারণ তার মালিকানা প্রতিষ্ঠিত হয়। আপনার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর আমরা সংগ্রাম করেছি। অনেকে যারা এখন অনেক রিপাবলিক চান, অনেক কিছু চান, একজন তো সোচ্চার ছিলেন না। একদিনও তো মাঠে নেমে বলেন নেই যে বাংলাদেশে আমি ভোট দিতে পারি নাই, বলেননি তো। বলেছেন কেউ আমরা ছাড়া? যে কোনো নাগরিক সমাজ থেকে বলা হয়েছিল, কারণ শক্তির পূজারি করেছিলেন। আবার অনেকে এখন যারা আদর্শের কথা বলছেন, ওই শক্তির সাথেও ছিলেন না? ছিলেন। ধন্য হয়েছেন এই প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি তুলতে পারে, বলেছেন আজকে আমার জীবন 22 বছরের জীবন সার্থক হলো। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যারা এতদিন পরে বুঝেছিলেন, আমরা 17 বছর আগে বুঝে জীবন দিয়েছিলাম। আমরা তো তারা যারা জেলে খেটেছি, রাজপথে থেকেছি অথবা জেল, আর মাঝখানে আর কোনো পথ ছিল না, আর কোনো জায়গা ছিল না আমাদের। একটা কথা একটু বলি, প্রায় বলা হয় যে 2 দল ক্ষমতা এসেছে, সংবিধান তারা ক্ষমতায় ছিল, যে দল ক্ষমতা এসেছে সংবিধান তাদের মতো করে ব্যবহার করেছে, অতএব সংবিধান খুব নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল। আমরা কি করেছিলাম? সংবিধান দেখেন, বিএনপি মাত্র 5-6টা সংবিধান সংশোধন করেছে, এর বেশি না। পঞ্চম দিয়ে আমরা কি করলাম? বহুদলীয় গণতন্ত্র করলাম। 91-তে ক্ষমতায় আসলাম, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার করলাম। নিজেদের স্বার্থে নাকি গণতন্ত্রের স্বার্থে বলেন তো ভাই? আচ্ছা, 13দশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার করেছি। দলের স্বার্থে, নিজেদের স্বার্থে না দেশের স্বার্থে? তাহলে সংবিধানকে আমরা কখন দলের সাথে ব্যবহার করেছি? কখনো করিনি। গণতন্ত্রের সাথে, দেশের মানুষের স্বার্থে আমরা সংবিধান সংশোধন করেছি, 3 থেকে 4 বার যা সংশোধন করেছি। বাকিটা আওয়ামী লীগ করেছে তার স্বার্থে, মানে সংবিধান ব্যবহার করে ক্ষমতায় থাকার স্বার্থে। এখন সবাই সংবিধানকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে, এভাবে যদি বলেন, মানুষকে ভুল তথ্য দেওয়া হয়, রাজনীতির নামে প্রতারণা হয় যারা করতে চাচ্ছেন। এখন আরেকটা কথা বলা খুব দরকার আছে, সরলীকরণ করে ফেলে সবকিছুতে। পৃথিবীতে যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে, রাজনীতিবিদরা শুরু করেছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন, ফেস করেছেন, এবং একটা সময় ওই গণ অভ্যুত্থান অপরিহার্য হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় গিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে, এটাই নিয়ম।
পৃথিবী 71-এ যান, স্বাধীনতার প্রয়োজনটা রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু প্রয়োজনীয়তার মানুষ উপলব্ধি করেছে, একটা পর্যায়ে সেটা অনিবার্য করেছে স্বাধীনতার প্রয়োজন। সব শ্রেণী পেশার মানুষ লুঙ্গি পরে, খাবার নাই, রাইফেল হাতে তুলে নিয়েছে, সাধারণ জনতা। এটাই হয়, শুরু করে রাজনীতিবিদরা, শেষ করে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে। গণঅভ্যুত্থান মানে তাই বোঝায়, সফল গণ আন্দোলন মানে তাই বোঝায়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে সেটা করেছি, আমাদের সাথে ছাত্ররাও যোগ হয়েছে। ইয়েস, নির্দলীয় দেখানোর জন্য ছাত্রদেরকে আমরা ফ্রন্ট লাইনে রেখেছে জাতি, আমরাও রেখেছি। ওই কৌশল আমাদেরও কৌশল, এবং ওটা আমাদেরও সবচেয়ে বড় সফলতা। আমি নিজের কথা বলা ঠিক হবে না, মাঝে মাঝে এখন বলতে হয়। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের সময়। কৌশলটা কি ছিল শোনেন, স্টেট যাদের ফেস চিনা যায় তারা যেন ওই জায়গাটা না থাকে। নিজেদের স্ত্রী, চাচা, ভাতি যাদের পর্যন্ত পাঠায় দেওয়া অভিভাবক সাজানো হয়েছে, কিন্তু পরিচিত ফেজের দায়িত্বশীল যারা আছে, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, যাদেরকে ওই এলাকার মানুষ চেনে, তারা থাকতে পারবে না। আমরা একটা সফল গণ অভ্যুত্থান করার জন্য যে কৌশল, মানে আপনি একটা বল করেছেন, এটা ইন সুইঙ্গার হবে না আউট সুইঙ্গার হবে, আওয়ামী লীগ ওইটা বুঝতে না পেরে সে কি করেছে, আমি যেহেতু অফ স্পিন বলার, ও মনে করেছে এটা অফ স্পিন হবে, কিন্তু হয়ে গেছে এটা টপ স্পিন। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। 17 বছরে যেখানে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম, সেটার সফলতাই হচ্ছে 5ই আগস্ট। এটাই তো ছাত্ররা বুঝবে না। তাদেরকে রেখে আন্দোলনটাতে আমরা করে দিলাম, জাতি করে দিল। সাংবাদিক ভাইরা বোঝার আগেই যে হাসিনা সবকিছু গুটিয়ে নিল। এটাই ছিল বিএনপির সবচেয়ে বড় কৌশলগত সফলতা, যেটা আমরা সফল হয়েছি। আরেকটা কথা একটু মানে আসে আর কি, জি শেষ করতে হবে খুব দ্রুত। একটা রাজনৈতিক দল বিএনপির কেউ যদি আদর্শচ্যুত কোনো কাজ করে থাকে, দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে, মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। আচ্ছা, বিচ্ছিন্ন কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রমাণিত পেয়েছি। বিএনপি অ্যাকশন নেই এরকম একটা কোনো ঘটনা নাই। একটা রাজনৈতিক দল আর কি করতে পারে? আমি আবারও বলছি, জামাতেরও অনেক ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে, বহিষ্কৃত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নামে এখন প্রচুর অভিযোগ মেইন স্ট্রিম মিডিয়া আসছে যে তারা কোথায় কোথায় চাঁদাবাজি করছে। আমি বলতে চাই, চাঁদাবাজ অন্য দল থেকে এখন বিএনপিতে আসার যে সুযোগ একেবারে নেই। তবে বাংলাদেশের রাজনীতির মধ্যে সব দলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে, কিছু ধরেন দখলদার আছে, কিছু চাঁদাবাজ আছে, কিন্তু দলীয় ভাবে কোনো প্রশ্রয় নেই। আমরা যেমন একসময় আপনাদের দলে ছিলেন, এরপরে আওয়ামী লীগ থেকে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন, পরবর্তীতে হয়তো মেয়র ইলেকশন করেছেন, নৌকা নিয়ে ইলেকশন করেছেন, এখন আবার উনি যুব দলে আসতে চাচ্ছেন, বা এই সুযোগ বিএনপিতে নেই। একেবারে দল থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া। আর আমাদের দলের থেকে জনহিতকর কোনো কাজ করার সুযোগ নেই। আমরা যদি প্রমাণ পাই এবং যদি সেটা প্রকাশিত হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে খুব কঠিন অ্যাকশন নিচ্ছি। একটা রাজনৈতিক দল আইনি ব্যবস্থা আর ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া আছে কিনা আমাদের? আপনাদের দলে আবেদন করা হয়েছে, আমি সে কথা বলছি না। আবেদন করা হয়নি। আমাদের দলে আবেদন করে কখনো পদ পাওয়া যায় না। আমাদের দল যে কোনো লোক গণমাধ্যমে এসেছে, নারায়ণগঞ্জের সেন্টু উনি আবেদন করেছে যে আপনাদের এখানে বিএনপিতে আবার আসবার। না, প্লিজ আমি একটু কথা বলি, একটু কারেকশন করে দিই। উনি হয়তো বিএনপিতে আসতে চায়, আবেদন করে দলে যুক্ত হওয়ার দল বিএনপি না। বিএনপি করতে হয়, করার পর ওখানে একটা সাংগঠনিক নিয়মে একটা কাউন্সিল হোক বা কমিটি গঠন হোক, সেখানে উনি বিবেচনায় থাকতে পারেন যারা কমিটি গঠন করে। কিন্তু আবেদন করে বিএনপিতে আসা যায়, এটা আমার জানা নাই। আমি 34 বছরে বিএনপি করে এই প্রক্রিয়া। গণমাধ্যমে এসেছে, আমি সেই তথ্যটি দিলাম, আজকের পত্রিকায় সেটি এসেছে, মানে আজকের পত্রিকা যে সংবাদপত্র। ওনা হয়তো আবেদন করে কার কাছে আপনি আবেদন করবেন? জি, কমিটি করবে জেলা এবং রহমান বরাবরে আবেদন করা হয়েছে বলছেন, বা রুহুল কবির রিজভী বরাবরে এরকম আমার বলা হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। শেষ করব, যদি কিছু যুক্ত করেন। মিনিটে আমি শেষ করে দিই। এখন রমজানের মাস, আমরা যারা একটু ধর্ম বিশ্বাস করি, শেষ করব, তারা মনে করি যে শয়তান নামে যেই একটা উপাদান আছে, ওই শয়তান বলেন আর ইবলিস বলেন, বাধা আছে, বা দুষ্টই বলেন ছোট্ট করে, এই দুষ্ট বাধা আছে। স্বয়ং খোদা তাআলা তাকে বেঁধে রাখেন এই 30টা দিন। এর মধ্যে আবার দেশে চলছে এখন শয়তান ধরার অভিযান, ইংরেজিতে বলা হচ্ছে ডেভিল হান্ট, ডেভিল ধরা। তো এই দুই শয়তান ধরা, আমি শয়তান পর্যন্ত না গিয়ে দুষ্টামি বলি যে রাজনৈতিক দলগুলো যদি, বিশেষ করে বড় দল রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশে, সাথে অন্যান্যরা আছে, তারা যদি চেষ্টা করেন যে এই যে দুষ্টামি থামাবেন, তাদের কিন্তু একটা সুযোগ আছে, কারণ তারা দেশে আইকন।
এখনও আমাদের বাস্তবতা হচ্ছে একজন নেতা কি শার্ট পরেন, তিনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, অসংখ্য মানুষ এটা ফলো করে, কিন্তু তারা কিন্তু এক ধরনের ইমাম, তাদের প্রচুর ফলোয়ার্স, তাদেরও আছে, ছাত্রনেতাদেরও আছে। ছাত্রনেতাদেরও একটা কথা বললে শোনে, কিন্তু আমরা গত কয়েকদিন বিএনপির দিক থেকেও দেখি না, ছাত্রনেতাদের থেকেও দেখি না। 5 আগস্টের পর ছাত্ররা কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শনে গেছে, ম্যাজিকের মতো বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম কমে গেছে, যদিও ওটা ফয়সালা না, মোটে সেটা কোনো দাওয়াই না, কিন্তু আমরা ইদানিং দেখছি শুধু নির্বাচন, ক্ষমতা, রিপাবলিক, নানান এমন শব্দে আমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো করে শয়তান যারা অভ্যস্ত, তারা তেল দিয়ে যা করার, আলু দিয়ে যা করার, চিনি দিয়ে যা করার করে ফেলছে। তো আবেদন থাকবে যে যার যার জায়গা থেকে তারা যদি অবদান রাখেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, জনগণ একটু হলেও স্বস্তি পেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।